ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে। এতটা ধারাবাহিকতা কিন্তু আর কোনো স্টোরি চ্যানেলে আপনি পাবেন না। তো সেখানে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আপনারা প্লিজ গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে গল্পগুলো লাইক করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার থেকেই আমাদের চ্যানেলের গল্পগুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও। আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি, আপনি সরাসরি সেখান থেকেও আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আপনারা আপনাদের মতামত আমাকে সেখানেও জানাতে পারেন যে আমরা আর ঠিক কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। আর বেশি বকবক না করে চলুন শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। তুমি এখানে? তুমি এখানে কি করছো? এ কি ছুরি? দাঁড়াও দাঁড়াও, দয়া করে মেরো না আমাকে। না না না। ষষ্ঠীর দিন সকাল, শরতের আকাশ, পেঁজা তুলোর মেঘ চারিদিকে। এই নীল রং দেখে মনটা উদ্ভ্রান্ত হয়ে যায়। চারিদিকে এই পুজো পুজো গন্ধ আর কাশ ফুলের সমারোহ, একটা মিষ্টি বাতাস। সকালে ঘুম থেকে উঠে মনটা খুশি হয়ে গেল বৌঠানের হাতে তৈরি লুচি আর সাদা আলুর তরকারির গন্ধে। আহ বৌঠান, কি করেছো তুমি! তোমার হাতে লুচির গন্ধে ঘরটা মম করছে একেবারে। ঠাকুরপো বসো, আমি তোমাদের জন্য যা জল খাবার আনছি। অজিত, চলো খেয়ে আমাদের বেরোতে হবে। এবার ট্রেনের টিকিট না কাটলে সিট পাওয়া মুশকিল হবে। ও, আপনারা হয়তো ভাবছেন কোথায় যাব, কিসের টিকিট, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা ঘুরতে যাব। দিন 15 আগে একদিন সকালে চায়ের টেবিলে বসে বৌঠান বলল, শোনো না কি বলি, বলছি এই পুজোর পর কোথাও একটা গেলে হয় না? ও ঠাকুরপো, তোমাদের হাতে তো কোনো কাজ নেই এখন। তাছাড়া তোমার নতুন বই বেরিয়েছে, এত ভালো বিক্রি হচ্ছে। তাছাড়া এই বছর পুজোয় নাকি ঝড় বৃষ্টি হবে না। আর আমরা কি না এই খুশির দিনগুলো ঘরে বসে কাটাবো? হ্যাঁ ঠিক আছে, এই দিনগুলো ঘরে বসে কাটানোর কোনো মানে হয়? ভায়া, এখন তো তুমি ঝাড়া হাত পা, চলো না কটা দিন ঘুরে আসি। ঠিক আছে, তাই হোক। তা কোথায় যাবে ভেবেছো কিছু? পাশের বাড়ির দাস বৌদি কাল বললেন ওনারা আগের বছর পুজোর ছুটিতে মুর্শিদাবাদে গিয়েছিলেন, এবছর নাকি পুরী যাচ্ছেন। বাবা, তবে পুরী যাওয়ার নাম আমি আর কোনোদিন মুখেও আনবো না। যা কাণ্ডটা ঘটিয়েছিলে তোমরা! পুরীর ঘটনাটা আপনাদের পরে একদিন বলবো। ব্যোমকেশ খুব জোর প্রাণে বেঁচে গিয়েছিল, ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে মুর্শিদাবাদ গেলে কেমন হয়? এখানকার আবহাওয়াটাও শুনেছি এই সময়টা বেশ ভালো থাকে। চলো সত্য, তাহলে এবারে মুর্শিদাবাদ ঘুরে আসা যাক, দেখে আসা যাক আমাদের বাংলার প্রাক্তন রাজধানীকে। লুচি আর তরকারি গলাধ্যকরণ করে আমি আর ব্যোমকেশ বেরোলাম টিকিট কাটতে। অনেক কষ্টে একটা ট্রেনে 3টি বার্থের একটা টিকিট পাওয়া গেল। শিয়ালদা থেকে মুর্শিদাবাদ সন্ধেবেলা ট্রেন, পৌঁছবে সেই রাত 11টায়। এখন কিছু করার নেই, অগত্যা টিকিট কেটে বাইরে বেরোলাম ভিড় ঠেলে। এমন সময় একটি লোকের সাথে ধাক্কা লাগলো। লোকটি একটু হেসে ভিড় ঠেলে এগিয়ে গেল। আমি একটু সরে দাঁড়াতেই একজন কুলি ছুটে এসে ভিড় ঠেলে স্টেশনে ঢোকার চেষ্টা করলো। পেছনে একজন 30-32 বছর বয়সী মহিলা, হাতে একটা ব্যাগ আর বাঁ হাতে একটি বছর 10-এর ছেলেকে নিয়ে টানতে টানতে ঢুকলেন। ব্যোমকেশ হাসি মুখে ভিড় থেকে বেরিয়ে এসে বলল, কি বুঝছো, পুজোর ছুটি, সবার এখন বাড়ি ফেরার তারা, চলো আমরাও এবার বাড়ি ফিরি। বাড়ি ফেরার পথে ব্যোমকেশ বৌঠানের জন্য একটা গরদের শাড়ি কিনল, আমিও বালুচরি কিনলাম। বৌঠান আবদার করেছিল আমার কাছে, ঠাকুরপো, এবার পুজোয় তোমার ভালো বই বিক্রি হলে
আমার কিন্তু একটা বালুচরি শাড়ি চাই বলে রাখলাম। বাড়ি ফিরেই দুজনে শাড়ি দুটো বৌঠানের হাতে তুলে দিতেই খুশিতে ওর মুখটা ভরে উঠল। ও মা, গরদের শাড়ি! বাহ, কি সুন্দর! কি ব্যাপার, 3খানা শাড়ি এবারে? আরে কি আর ব্যাপার, পুজোর আলাদা আলাদা দিন আলাদা আলাদা শাড়ি পরবে আর কি। আচ্ছা আচ্ছা, এবার যাও স্নান করে এসো, অনেক বেলা হলো, খেতে দেব। পুজোর কটা দিন বেশ ভালোই কাটলো আমাদের। লক্ষ্মী পুজোর পর থেকে বৌঠানের গোজ গাছ তোড়জোড় শুরু হয়ে গেল বলা যায়। আমি আর ব্যোমকেশ দুজনেই মুখ টিপে হাসি। কালী পুজোর আগের দিন সন্ধেবেলা আমাদের ট্রেন। কালী পুজোর দিন থেকে মোট 5 দিন 4 রাত থাকার প্ল্যান হয়েছিল। পৌঁছতে অনেক বেলা হয়ে যেত, তাই বৌঠান আগে থেকে কথা বলে পাশের বাড়ির দাস বৌদির কাছ থেকে হোটেলের নামটা জেনে নিয়েছিল। আর আমি টেলিফোন ডিরেক্টরি থেকে নাম্বার খুঁজে বুক করেছি 2টো রুম। না হলে অত রাতে গিয়ে হোটেল খোঁজা খুব মুশকিল হবে। দেখতে দেখতে চলে এলো সেই দিন। সকাল থেকেই বৌঠান খুব ব্যস্ত। সকালের জল খাবার, দুপুরের খাবার, আবার রাতের জন্য ব্যবস্থা। আমি আমার একটা ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, আরেকটা ছোট ব্যাগে নিলাম দাবার গুটি, বোর্ড, এই সমস্ত। সময় কাটাতে হবে তো। বিকেলে 4টের মধ্যেই ঘর থেকে বেরিয়ে গেলাম। যথা সময় ট্রেন এলো। ট্রেনে উঠতে না উঠতেই বৌঠান চা দিল ফ্লাক্সে করে, সঙ্গে দিয়ে দিয়েছিল পুটিরাম বানানো হাতের সিঙারাও। সারা সন্ধেটা আমরা দাবা খেলেই কাটালাম। বৌঠান উলবুনে। রাত 7:30 নাগাদ সবাই পরোটা, সঙ্গে আলু ভাজা আর বেগুন ভাজা, সঙ্গে আবার জল ভরা সন্দেশ দিয়ে ডিনারটা সেরে নিলাম। আমি আর ব্যোমকেশ খেয়ে দিয়ে হাত ধুয়ে দেখলাম একজন ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে অন্য একজনের সঙ্গে কথা বলছে। দুজনের মুখ বাইরের দিকে। একজন লোক স্যুট জামা পরিহিত, হাতে একটা সিগারেট, দেখে মনে হলো বেশ দামি ব্র্যান্ড। আরেকজন লোক ধুতি পাঞ্জাবি পরিহিত, বছর 50 কি 55 হবে। হাত ধুতে ধুতে শুনলাম, শাহ বংশের মর্যাদা আর থাকলো না রে। দাদার মৃত্যুটাই কি এ বংশের পতনের কারণ হবে শেষ অবধি? বাবা, তুমি এইভাবে ভেঙে পড়ো না, শরীর খারাপ করবে। চলো বসবে, চলো ভিতরে। ওনারা চলে যেতেই আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, ওনারা কি মুর্শিদাবাদ যাচ্ছেন? শাহ বংশ। শাহ, এই পদবিটা কোনোদিন শুনেছি বলে মনে হয় না তো। তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছ? চলো চলো, সবকিছু গুছুতে হবে, চলো। ট্রেন ঠিক টাইমে আমাদের মুর্শিদাবাদ পৌঁছে দিল। স্টেশনে বেরিয়ে দেখলাম সাধারণ জামা প্যান্ট পরা, মাথায় টুপি পরা একজন ভদ্রলোক এগিয়ে এলেন। বাবুরা, আপনারা কি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, তুমি? আগে আমি রহিম, ওই হোটেল থেকে এসেছি গাড়ি নিয়ে। গাড়ি? হ্যাঁ ব্যোমকেশ, ওই হোটেল রুমের জন্য যখন ফোন করি তখন রুম পাওয়া যাবে না বলল। পুজোর সময় বুঝতেই পারছো, তখন আমার আর তোমার পরিচয় দিতেই 2টো রুম পাওয়া গেল আর কি। আর বলেছিলাম এই রাতে গাড়ি পাঠিয়ে দিতে। তা ঠিক আছে, এবার চলো। আসুন আসুন, দিন মা ব্যাগগুলো দিন। স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আমাদের হোটেলটা, সুবর্ণা নিবাস। হোটেলে ঢুকে যে যা রুমে চলে গেলাম। পরের দিন সকালবেলা প্রায় 7টা বাজে। আজ কালী পুজো। আমি তখন তৈরি হচ্ছি, দরজায় টোকা পড়ল। ঠাকুরপো, ও ঠাকুরপো, ওঠো, চলো একটু বেরিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় তৈরি, আসছি, দাঁড়াও। আমরা নিচে আছি, এসো তুমি। নিচে গিয়ে দেখি ব্যোমকেশ ও বৌঠান লনে বসে আছে। পাশে আরও কিছু চেয়ার টেবিল, কেউ বসে চা খাচ্ছে, কাগজ পড়ছে। আমি ওদের কাছে এগিয়ে যেতেই হোটেলের ম্যানেজার ভদ্রলোক এগিয়ে এলেন। নমস্কার, আমি হরিপদ সরকার, এই হোটেলের ম্যানেজার। আপনি অজিত চট্টোপাধ্যায় না? কাগজে আপনার ছবি দেখেছি। আপনি ব্যোমকেশ বাবু তো? হেসে আমরাও প্রতি নমস্কার করলাম। হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী, আর ইনি আমার স্ত্রী, উনি অজিত বন্দ্যোপাধ্যায়। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা হয়ে। আমি সত্যিই ভাবতে পারিনি যে আপনাদের সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে। আচ্ছা, চা দিয়ে যেতে বলি? না না, আমরা এখন একটু বেরোবো,
আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। তবে বাইরে ঘোড়ার গাড়ি আছে আর অ্যাম্বাসাডারও আছে, যা লাগবে বলবেন, সব ব্যবস্থা করে দেবো। অনেক ধন্যবাদ। তবে এখন এমনি একটু বেরোবো, এই হেঁটে এদিক ওদিকটা দেখবো। কথাটা বলে নমস্কার করে আমরা বেরিয়ে এলাম। হোটেল থেকে বেরিয়ে দেখলাম সামনে বেশ কিছু গাড়ি আর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। বৌঠান দেখেই বলল, আমি ঘোড়ার গাড়ি চড়বো কিন্তু, কি যেন বলে, হ্যাঁ এক্কা গাড়ি চড়বো কিন্তু আমি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। আজ আমরা এক্কা গাড়ি চড়ে এই শহর পরিক্রমা করব। পরিবেশটা সত্যিই মনোরম। একটা হালকা ঝিরঝিরে হাওয়া বইছিল, হালকা রোদও উঠেছে। তবে হ্যাঁ, কলকাতা থেকে আবহাওয়া কিন্তু অনেকটাই আলাদা, অনেকটা ঠান্ডাও বলা যায়। কিছুক্ষণ হাঁটার পর বৌঠান গুনগুন করে গান ধরল। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগুন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্টেশনের কাছে। সব দোকানদার সবাই ডালপুরি লুচি তরকারি বলে হাঁকতে লাগলো। এসো, এই দোকানে বসা যাক, বেশ খিদে পেয়ে গেছে কিন্তু। আসুন আসুন বসুন, কি খাবেন বলুন? আপাতত 3টে চা দাও, তারপর 3 প্লেট ডালপুরি। মিষ্টি পাওয়া যাবে দাদা? আরে দিদিমণি, আমাদের এখানে চানা বড়া খেয়ে দেখেন, খুব নাম করা। তাই দাও, 3টে প্লেটে 2টো করে। দোকানদার ভেতরে যেতেই আমি আর ব্যোমকেশ একটা করে সিগারেট ধরালাম। ব্যোমকেশ টেবিলে রাখা খবরের কাগজটা খুলে পড়তে লাগলো। দোকানদার চা দিয়ে যেতেই আমি একটা চুমুক দিলাম। তবে যে যাই বলুক, সিগারেটের সাথে চায়ের আমেজটাই আলাদা। দোকানদার আমাদের ডালপুরি আর ছানার বড়া দিয়ে গেল। আমি একটা ডালপুরি ছিঁড়ে মুখে দিতে যাব, এমন সময় ব্যোমকেশ বলে উঠল, ভাই অজিত, এই নাও কাগজটা পড়ে দেখো। কি এমন খবর ভাইয়া, দাও দেখি। আমি কিন্তু কদিন মন খুলে ঘুরতে চাই বলে দিলাম, আবার কাগজ পড়ে নিজেরা কোনো কেস টেস নিয়ে মাথা ঘামিও না বলে দিলাম। কি এমন লেখা আছে শুনি ওই কাগজে? আরে ভাইয়া, তুমি সংক্ষেপে বলো না কি পড়লে, ডালপুরিটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। জগৎ শেঠের বাড়ি, যেটা এখন সরকার থেকে মিউজিয়াম করেছে, কাল রাত্রে সেটা নাকি কেউ বা কারা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। পুরো মিউজিয়াম এলোমেলো করে ডাকা, তবে নাকি চুরি যায়নি কিছু। সে কি, চোর ঢুকলো আর চুরি না করেই চলে গেল, তাও অমন একটা জায়গায়? তবে আর বলছি কি, কাগজখানা পড়েই দেখো না, লেখা আছে বাইরে যে 2জন পাহারাদার থাকে তারা নাকি রাতে টহল দিতে দিতে ভোরের দিকে এসে দেখে দরজা খোলা, আলো দেখা যাচ্ছিল। তখন কি দেখে এসব কাণ্ড। রাতে পুলিশ এসে খানা তল্লাশি করেও কিছু পায়নি। সত্যি আজকাল এইসব বেড়েই চলেছে, মন্দির জাদুঘর সব দামি মূর্তি, আমাদের ঐতিহাসিক স্থাপত্য ভাস্কর্য সব শেষ হয়ে যাচ্ছে, চুরি বেড়েই চলেছে। চলো এবার হোটেলে ফেরা যাক, আবার বেরোতে হবে। তাহলে হোটেল থেকে গাড়ি করবো নাকি? আর আমার এক্কা গাড়ি চড়া? হবে হবে, সব হবে। দোকান থেকে বেরিয়ে হোটেলের দিকে হাঁটতে লাগলাম। প্রায় বেশিরভাগ লোক ঘোড়ার গাড়ি ব্যবহার করছে, মানে ট্যুরিস্ট বেশি। দেখলাম একটা ঘোড়ার গাড়ি, একটাই ঘোড়া, সেই গাড়িতে প্রায় 6-7 জন লোক বসে, সাথে আবার জিনিসপত্র, সুটকেস, ব্যাগ, এই সমস্ত। হঠাৎ বৌঠান দেখলাম দাঁড়িয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। কি গো, কি হলো? শরীর খারাপ লাগছে? কি হলো বৌঠান, কি হয়েছে? আমি আর ঘোড়ার গাড়ি চড়বো না। কেন, কি হলো আবার? একটা মাত্র ঘোড়া, তাও বাচ্চা মনে হলো, অথচ দেখো তাতে অতজন মিলে বসেছে, তাও অত মালপত্র। ঘোড়াটার কি কষ্ট হয় না? মানুষ কি নিষ্ঠুর, তাই না? সবাই তো তোমার আমার মতো ভাবে না। অতজন হোক বা 3 জন, কষ্ট তো হয়, তাই না? মানুষ মাত্রই নিষ্ঠুর। প্রাচীনকাল থেকে মানুষ সব থেকে বেশি নিষ্ঠুর ও বর্বর শ্রেণী। তুমি আর ভেবো না গিন্নি, চলো ফেরা যাক। বৌঠানের মন খুবই নরম, আমাদের উপর এত চোটপাট করুক আর যাই করুক, আমাদের বকাবকি করে ভালোর জন্যই তো, তাই না? তবে কোনো দুঃখী ভিখারি দেখলে বৌঠানের মন গলে যায়। হোটেলে ফেরা অবধি বৌঠান চুপ করে রইল। হোটেলে ঢুকে আজ সারাদিনের জন্য একটা গাড়ি নিলাম আমরা। তারপর স্নান করে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ দর্শনে। দেখলাম বৌঠানের মনটা এবার একটু ভালো হয়েছে। আপনাদের মুর্শিদাবাদ সম্পর্কে একটু সংক্ষেপে বলে রাখি।
মুর্শিদাবাদ সেই ঐতিহাসিক সময় থেকে নিজের একটা ঐতিহ্যবাহী নাম বহন করেছে। পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটা ছোট্ট জেলা। জেলার পশ্চিম দিকে ভাগীরথী নদী বহমান। নবাব মুর্শিদ কুলি খাঁর নামকরণে হয়েছে। 14 দশকে এটি বাংলা ও মুঘলদের রাজধানী ছিল। প্রায় 70 বছর মুঘলদের শাসনে ছিল এই জেলা। 1750 দশকের দিকে শহরটি যেমন উন্নতি করেছিল, তেমনি অনেক ধনী বিদেশি ব্যবসায়ীদের এটি প্রধান ঘাঁটি ছিল। যেমন জগৎ শেঠ, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি। মূলত সিল্ক বা পশমের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত ছিল তখন। 1400 দশকের ব্যাপকভাবে সুতি ও পশমের আমদানি ও রপ্তানি করা হয়। কাথিম বাজার ছিল তখন সব আমদানি রপ্তানির ঠিকানা। তবে পলাশী যুদ্ধের পর সব আস্তে আস্তে নবাবদের আধিপত্য কমে যায়। 1869-এর শেষ নবাব মুর্শিদাবাদ ছেড়ে চলে গিয়েছিলেন। কথাগুলো আমি বৌঠানকেই মন দিয়ে বলছিলাম। বৌঠানও দেখলাম মন দিয়ে শুনছিল। এই, আমিও ভালো সিল্কের শাড়ি নেব, আমাকেও কিনে দেবে একটা? বেশ, তাই দেব। বলতে বলতে আমাদের গাড়ি থামলো প্রথম দর্শনীয় স্থানে। হ্যাঁ, গাড়িওয়ালাকে আগেই বলা ছিল কোথায় যাব। প্রথমে গেলাম আজিম উন্নিশা সমাধি, এখন প্রায় ধ্বংসস্তূপ, তবুও পুরনো স্মৃতি বয়ে নিয়ে চলেছে। সেখান থেকে জাফরাগঞ্জ সমাধিক্ষেত্র। মির্জাফর এই সমাধিক্ষেত্রটি তৈরি করেছিলেন প্রায় 350 একর জমিতে। এতে মির্জাফর এবং তার পরিবারের 2200 লোককে সমাধি দেওয়া হয়। আর এই সমাধির একদম বিপরীত দিকে ছিল মির্জাফরের ব্যক্তিগত নামাজখানা, যেখানে এসে উনি নামাজ পড়তেন। তারপর সেখান থেকে মুর্শিদ কুলি খাঁর রাজপ্রাসাদ, এটিও প্রায় ভগ্নদশা অবস্থা, তবু সরকারের উদ্যোগে নতুন করে সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে বেশ বেলা হয়ে গিয়েছিল, আমাদের খিদেও পেয়েছিল। সেই কোন সকালে ডালপুরি খেয়েছিলাম সবাই, তাই রাস্তার ধারে একটা মোটামুটি হোটেল দেখে ঢুকে পড়লাম। ড্রাইভার দাদাকেও খেতে বললাম, কিন্তু উনি রাজি হলেন না। খেয়ে দিয়ে আমাদের পরের গন্তব্যস্থল ছিল জগৎ শেঠের বাড়ি। সেটা এখন সরকার থেকে সংগ্রহখানা তৈরি করা হয়েছে। বাড়ির সামনে গিয়ে দেখি বড় দরজাটা বন্ধ, সামনে বেশ কয়েকজন পুলিশ পাহারায়। জিজ্ঞাসা করে জানতে পারলাম এখন 2 দিন খুলবে না। সকালে তো কাগজে দিয়েছে কেউ বা কারা চুরি করতে এসেছিল, যে কারণে 2 দিন বন্ধ রাখা হবে। তাহলে চলো অন্য কোথাও যাই, পরশু না হয় দেখা যাবে। আগে জানেন সাবজি, এই কদিন আগেও বড় কর্তাবাবু মারা যাবার সময় তখনও একবার চোর এসেছিল ওইখানেই। ওই যে গোপন সুড়ঙ্গটা আছে না, ওটাই তো মিউজিয়াম শুনেছি। ওই গোপন ঘর পুরো ওই কাটাগোলা বাগান বাড়ি অবধি গেছে। ওইখানে আগে নাকি অনেক সোনাদানা লুকাই রাখতো। বাহ, অনেক কিছু জানো তো তুমি। তাই বড় কর্তা বাবুটা কি? আগে ওই নতিপুরের দিকে অনেক বড় বাড়ি আছে শুনেছি। ওনারা কে যেন হইতেন ওই ওই জগৎ শেঠদের। ওনাদের পূর্বপুরুষ নাকি আগে এই জগৎ শেঠদের ব্যাংকে চাকরি করতো। সেই বড়বাবু মারা গেছে? কি করে মারা গেল? আগে এখনো 1 মাসও হয়নি, ওই পুজোর আগের দিন হার্টের রোগে মারা গেছেন। এই সব কথাবার্তার মধ্যেই আমরা কাঠগোলা প্যালেস এসে পড়লাম। প্যালেস বটে, তবে বড় বাগান, জৈন মন্দির, ছোট চিড়িয়াখানা, শখের বড় পুকুর সবই আছে। এখানে সব ঘুরে দেখতে প্রায় বিকেল গড়িয়ে গেল। সেখান থেকে বেরিয়ে লোকাল মার্কেটে গেলাম, স্টেশন থেকে বেশ একটু দূরেই। বৌঠান বাজার ঘুরে ঘুরে 2টো শাড়ি কিনল দেখলাম। ব্যোমকেশের মুখটা ছোট হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, কি হে, মুখটা ওরকম কালো পানা হয়ে যাচ্ছে কেন? পকেটটা বুঝি ফাঁকা হয়ে যাচ্ছে? ব্যোমকেশ আর চোখে আমায় দেখল, আমি চুপ করে গেলাম। হোটেলে যখন ফিরলাম আমরা, বেশ সন্ধে হয়ে গেছে। কুয়াশার একটা চাদর যেন পড়েছে চারিদিকে। রুমে ঢুকে হাত পা ধুয়ে ঠিক করলাম সবাই নিচের লনে বসতে যাব। বৌঠান বলল জামা কাপড় বদলে আসছে। নিচে এসে দেখি চারিদিকটা আলোয় ঝলমল করছে, কাগজের রং বেরঙের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো। নিচে লনে একটা কোণার দিকে বসলাম আমরা। অনেকেই বসে গল্প করছে, আশেপাশে আড্ডা দিচ্ছে। 3টে চা আর 3টে সিঙ্গারা, ও 3টে কচুরি দিয়ে যাও। সত্যি হোটেলের পরিবেশটা বেশ মনোরম, তাই না? সাজানো গোছানো, পরিষ্কার চারিদিকে। আর দাস বৌদির কথা শুনে হোটেল বুক করা কিন্তু ভালো হয়েছে, তাই না? আরে আপনারা
চা বলি? আরে চা বলেছি, আপনি এত ব্যস্ত হবেন না, বসুন না মশাই, দাঁড়িয়ে কেন? ভদ্রলোকের মুখে সবসময় একটা অমায়িক হাসি লেগেই আছে, আর চেহারাটাও দেখার মতো। মিডিয়াম হাইট, গোলগাল চেহারা, বেশ গোল একটা ভুঁড়ি, চোখে গোল চশমা, বয়স আন্দাজ 40-45 হবে। বউটা নেমে এসে আমাদের দেখে একটা চেয়ার টেনে বসলো। আরে কাকা বাবু যে, এখন একটু ফাঁক পেয়েছেন বুঝি? আরে বৌমা, আর ফাঁকা ওই আর কি। তা বলো, ভালো করে ঘুরেছো তো আজ? ভদ্রলোক আরও কি একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই একটা বেয়ারা মতো লোক এসে কানে কানে কি যেন বলতেই হরিপদবাবু উঠে গেলেন। আমাদের চা জলখাবার এসে গেছিল। হালকা শীতল আবহাওয়ায় গরম গরম সিঙাড়া আর কচুরি খেয়ে খোশ মেজাজে গল্প করছিলাম। ব্যোমকেশ কথায় কথায় বলল, তুমি বলো ঈশ্বর, আমি বলি ঈশ্বরী, উন্মুক্ত আজ সর্বশেষে। অদৃশ্যে রাখিব কি তুমি খাতা বোঝো? বোঝো তুমি রাধাচূড়ার রং? আমি কাশফুল দেখি না বহুদিন। आप लोग ब्योमकेश और अजीत बाबू है क्या? হ্যাঁ, কেন? मैनेजर बाबू आप लोगों को अंदर बुलाया है, उनका वो दोस्त आया है, उनसे मिलाना है। চলো আমরা আসছি। আমরা তিনজনে বেয়ারার সাথে হোটেলের ভেতরে গেলাম। রিসেপশনের পাশে একটা ছোট্ট মতো ঘর। ঢুকে দেখি ঘরটা ছোট হলেও একটা সোফা আর বেশ কিছু চেয়ার এবং মাঝে একটা গোল টেবিল। ঘরের একদিকে ছোট্ট একটা র্যাক করা, আরেকদিকেও ছোট্ট একটা কাঠের টেবিল, তাতে কিছু ফাইলপত্র রাখা। একজন লোক সোফাতে বসে সিগারেট খাচ্ছিলেন। বৌঠানকে ঢুকতে দেখে অ্যাস্ট্রেতে সিগারেটটা রেখে দিলেন। বুঝলাম শুধু ভদ্রলোক না, নারীকেও সম্মান দিতে জানেন। হরিপদবাবু সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাদের বসতে বললেন। পাশের ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, ও হলো ওনার বিশেষ বন্ধু পিনাকি সাহ। পিনাকিবাবু হাত জোর করে নমস্কার করলেন। আমরাও প্রতি নমস্কার জানালাম। ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখছিলাম ভালো করে। বয়স আন্দাজ 45 হবে। হাতে দামি আংটি, প্যান্ট শার্ট পরে আছেন। চুলটা বেশ স্টাইলে আঁচড়ানো, মুখ শান্ত এবং দৃঢ়। হরিপদবাবু, তা আমাদের এই ঘরে ডেকে আনার কারণ? আগে ক্ষমা করবেন, আপনারা বারে বারে বলেছিলেন যে কাউকে আপনার পরিচয় দিতে না, কিন্তু পিনাকি আমার খুব কাছের বন্ধু। আর তাছাড়া এত বড় মাপের মানুষ আমার হোটেলে আছে, তাই আর কি। ব্যোমকেশবাবু আমার ছেলে, অজিতবাবুর খুব বড় ভক্ত। এই তো কদিন আগে আপনার লেখা বইটা কিনে এলাম। এখানে আসার সময় বইটা সঙ্গে করে নিয়ে এসেছে জানেন। আপনারা বুঝি এখানে থাকেন না? আগে না, কলকাতায় আজ প্রায় 10 বছর হলো আছি। ওখানে আমার জামা কাপড়ের দুটো বড় দোকান আছে, আর আমার স্ত্রীও বদলি হয়ে এসছে ওখানে। ও একজন স্কুল শিক্ষিকা। তাই এখানে আপনাদের পুরনো বাড়ি আছে? আসলে আমাদের পুরনো শাহবাড়ি নসিপুরে, নদীর ধারে আমাদের পুরনো বাড়ি আছে। আর জমিদার বাড়ি আগে নসিপুরের একদম শেষ প্রান্তে আমাদের অনেক পুরনো বাড়ি ছিল, প্রায় 170 বছর আগে। তারপর ভাগীরথীর জলে সেটা তলিয়ে যায়। তারপর সেখান থেকে এসে প্রায় 60-70 বছর আগে বাড়ি করা হয়। আবার আমাদের বড় কাঠের ব্যবসা এখানে। এর মধ্যে হরিপদবাবু একজন বেয়ারাকে ডেকে 5 কাপ চা আনতে বললেন। তখন ব্যোমকেশ আবার জিজ্ঞাসা করল, কিছু মনে করবেন না, আজ সকালে শুনলাম একটা শাহ বাড়ির কথা। বড়বাবু? হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন। দুর্গাপুজোর কিছুদিন আগে মারা যান হার্ট অ্যাটাক করে। বাবার বয়স প্রায় 70 হয়েছিল। বয়সের ভারে আর কি শরীরটাও ভালো যাচ্ছিল না তেমন। আর প্রায় 150 বছর ধরে আমাদের বাড়িতে কালী পুজো হয়। প্রতি বছর আমরা কালী পুজোর সময় বাড়িতে আসি। এবছর বাবার অসুস্থতার কথা শুনে আগেই চলে এসেছিলাম। তারপর বাবা মারা গেলেন। আগের সপ্তাহে সব কাজ শেষ হলো। এবছর আর পুজো হবে না। পুরোহিত মশাই এসে হয়তো ঘট পুজো করবেন আর কি। কথাগুলো বলে ভদ্রলোক একটু থামলেন। বেশ কথা বলতে ভালোবাসেনি মনে হচ্ছিল ভদ্রলোক। মন খুলে যেন সব বলে গেলেন। ততক্ষণে আমাদের চা এসে গেল। আপনাদের বাড়ির সাথে নাকি জগৎ শেঠের বাড়ির একটা সম্পর্ক আছে? আসলে জগৎ শেঠের বড় সুদের কারবার ছিল, বলতে পারেন নিজের ব্যাংক। তো আমার পূর্বপুরুষ যারা ছিলেন সেখানে কাজ করতেন, সুদের ব্যবসা দেখা, খাতাপত্র হিসেব রাখা আর কি।
তবে শুনেছি দাদুর মুখে আর কি, জগৎ শেঠ নিজের লোকেদের ভালোভাবেই রাখতেন, বিপুল অর্থ দিয়ে সব রকমভাবে সাহায্য করতেন। 1912 সাল নাগাদ জগৎ শেঠ আর তার পুরো পরিবারের মর্মান্তিক মৃত্যু হয়। তখন বাঘে কিছু লোক লুকিয়ে যায়, তেমন আমাদের পূর্বপুরুষরাও করেছিলেন আর কি। এবার উঠি তাহলে, হ্যাঁ অনেক রাত হলো। আর দয়া করে যদি আপনারা আমাদের বাড়ি আসেন খুব খুশি হব। তাছাড়া আমার ছেলে খুব আনন্দ পাবে, বিশ্বাস করুন, ভালো লাগবে আপনাদের, আমাদের বাড়ি দেখেও ভালো লাগবে। চলি তাহলে আজকে, হ্যাঁ নমস্কার। নিশ্চয়ই, একবার ঘুরে আসবো। নমস্কার। পরদিন সকালে কথা ছিল বেলা 8টার মধ্যে তৈরি হয়ে হোটেলে কিছু খেয়ে আমরা বেরিয়ে যাব। হাজারদুয়ারি, মতিঝিল, কাটরা মসজিদ, আরও অনেক জায়গা ঘুরবো আর কি। সকাল 6:30 নাগাদ ঘুম ভেঙে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ পাশে ব্যোমকেশদের রুমের দরজাটায় ধাক্কা শব্দ পেলাম, তার সাথে হাঁক ডাক। দরজা খুলে দেখি হোটেল ম্যানেজার হরিপদবাবু, সঙ্গে একজন বেয়ারা, আর পেছনে আরেকজন লোক, বছর 30 বয়স হবে। ও অজিতবাবু, একটু মাফ করবেন, এইভাবে এত সাত সকালে আপনাকে বিরক্ত করছি। আরে কোনো অসুবিধা নেই, আমার সকালে ওটা অভ্যেস, আজও তাই। কি হয়েছে হরিপদবাবু? ব্যোমকেশবাবু, খুব বড় বিপদ হয়ে গেছে, আপনি একটু চলুন। কাল ওই পিনাকির সাথে আপনার পরিচয় হলো না? ওর মা ইরাবতী দেবী খুন হয়েছেন রাতে। পিনাকি গাড়ি পাঠিয়েছে, একটু চলুন। এ তো পুলিশের কাজ, আমি মানে পুলিশ ডেকেছে, কিন্তু আপনাদের আসতে অনুরোধ করেছে, খুব বিপদ ওদের, একটু চলুন। ঠিক আছে, তৈরি হয়ে আসছি। মিনিট 10-15 মধ্যে আমরা দুজনে তৈরি হয়ে নিলাম। ব্যোমকেশ বৌঠানকে বলল, আসছি, আমরা এসে বেরোবো। আমরা দুটো গাড়িতে ভাগাভাগি করে বসলাম। হরিপদবাবু নিজে ওনার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর আমরা অন্য একটা গাড়িতে। স্টেশনের কাছে দাঁড়িয়ে একটু চা খেয়ে প্রায় মিনিট 20তে পৌঁছে গেলাম বাড়ির কাছে। বাড়িটা লোকালয় থেকে বেশ অনেকটাই দূরে, আশেপাশে অনেক চাষের জমি। লাল রাস্তা ভেতরে চলে গেছে। ডান দিকে বাড়ির বড় দরজা, বেশ বড়, লোহার মরচে পড়া দরজার ফলকে বড় করে লেখা মহাবীর। চারিদিকটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। গাড়ি দুটো মেন গেট দিয়ে গিয়ে ঢুকলো ঢালাই করা বড় রাস্তার মধ্যে দিয়ে। বাঁদিকটায় বড় বাগান, মধ্যভাগে একটা ফোয়ারা। ডান দিকে ছোট দুটো ঘর আর একটা গাড়ি বারান্দা দেখলাম। বেশ পুরনো মডেলের একটা গাড়ি, দেখে ঝপ করে চিনতে পারলাম না। আর বেশ কিছু বড় আম জামের গাছও রয়েছে। গাড়ির শব্দ পেয়ে দেখলাম দুজন বাড়ি থেকে বেরিয়ে এলেন। পিনাকি বাবু আরও একজন সঙ্গে জামা প্যান্ট পরা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ভদ্রলোক, বয়স আন্দাজ 35-এর কাছাকাছি। ও ব্যোমকেশবাবু, আপনারা এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। পরিচয় করিয়ে দিই, আমার খুড়তুতো ভাই মলিনাথ। কিরে পিনাকি, এইসব কিভাবে হলো, কি করে হলো? হ্যাঁ জানি না, কিচ্ছু জানি না। মাকে কেউ খুন করবে। বলছি, পুলিশ আসেনি এখনো? হ্যাঁ, এসে পড়বেন, আসুন আপনারা। বেশ অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে ওনাদের বাড়ির দালানে পৌঁছলাম। মনে হয় নদীর ধারে বাড়ি বলে হয়তো মাটি থেকে এতটা উঁচুতে তৈরি করা। ঘরে ঢুকে দেখলাম বিশাল একটা হলঘর, ডান দিকে আবার সিঁড়ি উঠে গেছে। আমরা ঘরে ঢুকবো এমন সময় জিপের শব্দ। পিনাকিবাবু ডাক দিলেন, গদাধর, এই গদাধর, দেখ পুলিশ এসেছে, ওনাদের উপরে নিয়ে আয়। হ্যাঁ রে, মেজো কাকাবাবু কোথায়? আরে উনি ঠিক আছেন তো? বাবা ওনার ঘরে, একটু অসুস্থ বোধ করছেন। দিনু কাকা আছেন ওনার সাথে। দেখলাম সিঁড়ি দিয়ে একজন ভৃত্য গদাধর উঠে এলো, পেছনে পেছনে একজন ইন্সপেক্টর, সঙ্গে দুজন কনস্টেবল। ও হরিপদবাবু যে, তা লাশ কই? আসুন, এই ঘরে আসুন। বাড়ির বাইরে দাঁড়াও, ঘরের কাউকে বাইরে যেতে দেবে না, আর কেউ এলে আমায় এসে আগে জিজ্ঞাসা করবে। আর ময়না তদন্তের টিমকে বাড়ির ফোন থেকে এখানে আসতে বলো। এখানে পাড়ায় থাকবে, আমার অনুমতি ছাড়া কেউ ঘরে না ঢোকে। আমি আর ব্যোমকেশ দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আপনি আবার দরজায় দাঁড়িয়ে কেন?
কে মশাই আপনি? সরে দাঁড়ান। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী, নামটা শুনেছি কোথাও, চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি যেন। আরে ওনাকে চিনতে পারছো না? উনি তো বিখ্যাত গোয়েন্দা, আর উনি বিখ্যাত লেখক। আরে আরে মশাই নমস্কার, মাফ করবেন, আমি বুঝতে পারিনি। তা আপনি এখানে? ওনারা ঘুরতে এসেছেন মুর্শিদাবাদে, আমার হোটেলেই আছেন। পিনাকি ওদের এখানে ডেকে পাঠিয়েছেন, তাই ওনারা। ও, তা ভালোই তো, একসাথে খুনি ধরা যাবে। না না, আপনি আপনার মতো তদন্ত করুন, আমি নাক গলাবো না। তবে তদন্তের খাতিরে একে অপরে যতটা সাহায্য লাগে আর কি। হ্যাঁ নিশ্চয়ই, আমার নামটা বলা হয়নি। আমি লালগোলার থানার ওসি সৌমেন সামন্ত। আসুন এবারে লাশটা দেখা যাক। আমি ব্যোমকেশ, সৌমেন বাবু আর পিনাকি বাবু ঘরে ঢুকলাম। হরিপদবাবু বললেন, না না, আমি এসব একদম দেখতে পারি না। ওই কেমন যেন গা হাত পাটা গোলা একেবারে। আর কাকিমাকে এমন অবস্থায়। আচ্ছা শুনুন, আপনারা যান, আমি হলে গিয়ে বসছি। আমরা ঘরে ঢুকতেই দেখলাম রুমটা বেশ বড়। বাঁদিকে একটা বড় সড়ো খাট, পাশে একটা ছোট্ট আলমারি, ডান দিকে দুটো বড় জালনা আর পাশে একটা দরজা। ঘরে বেশ বড় সাইজের 3টে অয়েল পেন্টিং টাঙানো। আমরা ডান দিকের ওই দরজা দিয়ে বাইরে গেলাম। একটা বারান্দা, একটা ছোট টেবিল আর একটা ইজি চেয়ার। টেবিলে একটা বই আধ খোলা হয়ে উল্টানো আছে, শ্রীকৃষ্ণের জীবনী। চেয়ারের পাশে নিচে মৃতদেহ, বৃদ্ধা গরদের শাড়ি পরে আছেন। বাঁদিকে বুকে গলার কাছে নিচে ছুরি বসানো, দেখে মনে হলো রান্নাঘরে ব্যবহৃত ছুরি। বৃদ্ধার বাঁ হাতটা বুকের উপর আর ডান হাতটা ছড়ানো। বয়স হলেও মুখে একটা আভিজাত্যের ছাপ আছে। ফরেন্সিক টিম এসে সব দেখে লাশ নিয়ে চলে গেল। বাইরে এসে বোনকে জিজ্ঞাসা করল, আচ্ছা পিনাকি বাবু, লাশটা আগে কে দেখলো? মা রোজ ওই সকালবেলা ভোরবেলা 5টা সাড়ে 5টায় উঠে বাইরে বাগানে হাঁটতেন আর কি। হাই প্রেশার ছিল ওনার, তাই বাগানের গাছ থেকে ফুল এনে স্নান করে তারপর পুজো করতেন, নিচে আসতেন। তারপরে এই কদিন মার শরীরটা না বেশ খারাপ যাচ্ছিল, প্রেশারটাও আপ ডাউন হচ্ছিল। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন, তবে রোজ সাবধানে বাগানে গিয়ে একটু বসতেন। বাবা কাকার আমল থেকে একজন খাস কাজের লোক আছেন, নারায়ণ কাকা, উনি মাকে দেখাশুনো করতেন আর কি। আজকেও 5টা নাগাদ মাকে ডাকতে এসেছিল। মা ঘর বন্ধ করে শুতেন, দরজা আজকে ভেজানো ছিল, ভেতর থেকে বন্ধ ছিল না। তখন ঘরে ঢুকে দেখে এই অবস্থা, তারপর সবাইকে জানানো হয়। আচ্ছা, ঘরে একবার দেখুন তো, ওই আলমারিটা একটু খোলা, দেখুন তো একবার। তবে আমি কিন্তু সবাইকে একবার জিজ্ঞাসাবাদ করব, আর এই ঘরটা সিল করব। ব্যোমকেশবাবু, আপনিও নিশ্চয়ই সবার সাথে কথা বলবেন। আগে হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করুন, আমি টুকটাক প্রশ্ন করব। আর ঘরটা একবার ভালো করে দেখে নিয়ে বন্ধ করে দিন। এ কি, আলমারিটা খোলা কেন? মূর্তিটা কোথায় গেল? সর্বনাশ, এই কি হলো? নারায়ণ কাকা, ব্যোমকেশবাবু, সর্বনাশ হয়ে গেছে। আমাদের পরিবারের এত পুরনো মূর্তিটা নেই। আগে বড় দাদা বাবু ডাকছেন। ভদ্রলোককে দেখলাম লুঙ্গি আর পুরনো গেঞ্জি পরা, কাঁচা পাকা চুল, তামাটে গায়ের রং। বয়স আন্দাজ 62-65 হবে। চোখে মুখে পরিষ্কার একটা শোকের ছায়া। মূর্তিটা কোথায়? এখানে নেই কেন? জানি নে দাদা বাবু, সত্যি জানি নে। চাবি তো মা ঠাকুরনের কাছে থাকতো। চাবি কোথায় রাখতেন? চাবি উনি মার কোমরে থাকতো। একটা কোমর চাবি আছে, তাতে আলমারির চাবি থাকতো, সবসময় কাছেই রাখতেন। ঠিক আছে নারায়ণ কাকা, আপনি যান, পরে আপনাকে ডেকে নেব। আমরা ঘরটা একটু দেখে নিচে নামলাম। একজন কনস্টেবল পাহারায় রইল। উপরে এই ঘরটার পাশে একটা ঠাকুর ঘর, তারপর একটা ছোট্ট গেস্ট রুম, তারপর 2টো বেডরুম। সিঁড়ির ডান দিকে 3টে রুম। শেষ একটা রুমে এখন বাড়ির মেজো কর্তা থাকেন। লাগোয়া একটা ব্যালকনি আর একটা বাথরুম। নিচে এসে বসতেই একজন লোক এসে চা, কচুরি আর মিষ্টি দিয়ে গেল। এই অবস্থায় খাওয়ার ইচ্ছে ছিল না, আমরা শুধু চাটুকুই খেলাম।
পিনাকিবাবু আমাদের মূর্তিটার ব্যাপারে বললেন একটু। এটা 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 একটা জৈন মূর্তি। জগৎ শেঠ আসলে জৈন ছিলেন, তো তখন সব জায়গায় জৈন ধর্মের একটা মাহাত্ম্য প্রচার করছিলেন আর কি। আমরা হিন্দু হলেও আমাদের পূর্বপুরুষ জৈন ধর্ম মানতেন। 150 বছর আগে যখন আমাদের প্রথম বাড়ি তৈরি হয়, তখন যা ধন সম্পদ ছিল তার মধ্যে কিছু দামি চুনি পান্নাও ছিল। তখন জগৎ শেঠকে সম্মান জানানোর উদ্দেশ্যে বাড়ির নাম ছিল মহাবীর। কিছু পান্না দিয়ে একটা মূর্তি তৈরি করা হয়, তবে মূর্তিটা ব্রোঞ্জের। মূর্তিটার মাথায় কিছু পান্না বসানো ছিল। প্রায় 150 বছর হলো মূর্তিটা আছে বাড়িতে। বছরে এক পূর্ণিমার পুজো হয় একবার করে, তারপর ওই ঘরের আলমারিতেই থাকে। পঙ্কেশবাবু, আপনি মূর্তিটা খুঁজে বার করুন, ওটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পারিশ্রমিক আমি আপনাকে দেবো, ভাববেন না ওটা নিয়ে। এরপর একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো। বিশেষ কিছুই জানা গেল না। সবাই প্রায় একই রকম কথা বলল। বাড়িতে সবাই প্রায় সন্ধে 7টার মধ্যে খেয়ে নেয়, তারপর যে যার রুমে চলে যায়। উপরের 2টো রুমে 2টো ছেলে থাকে পরিবার নিয়ে। চাকররা সবাই 10টার মধ্যে কাজ গুটিয়ে তারাও ওই বাইরের 2টো ঘরে থাকে। একটায় দারোয়ান চাকর আর পরাণ কাকা, আরেকটায় রান্নার মাসি। কালী পুজোর রাত ছিল, চারিদিকে বাজি পটকার শব্দ, মাইকের শব্দ, তাই কেউ কিছু নাকি বুঝতে পারেনি। আরেকজন কলেজের ছেলে বাড়িতে এসে রয়েছে কিছুদিন। এনাদের বড় মালিক মানে কুন্ত সাগর শাহ এসেছেন। কাঠ ব্যবসাদারদের বন্ধু ছেলে, কি সব নাকি বই লিখবে, এই বাড়ির ইতিহাস লিখবে, তাই প্রায় 1 মাস ধরে আছে। কারোর সাথে কথা বলে তেমন কিছু মনে হলো না। এ বাড়ির মেজ কাকু মানে কুন্ত সাগরের ভাই অসুস্থ, উনি ঘুমোচ্ছিলেন। তবে পিনাকি বাবুর এক বোন আছেন, রমা দেবী, বয়স প্রায় 30 থেকে 35-এর মধ্যে, খুব গম্ভীর মহিলা। উনি নাকি রাতে প্রায় দিনই মন্দিরে কীর্তন শুনতে যান। মুর্শিদাবাদ বাজারে আমাদের একটা কাঠের ব্যবসা আছে। বাবা ও কাকুর এই ব্যবসাটা ব্যোমকেশবাবু। কদিন হলো ব্যবসাটা ঠিক চলছে না। এটা না অনেক কষ্টের ব্যবসা, দুজনে মিলে তৈরি করেছিলেন, কিন্তু এখন দেখছি কিছু মাস ধরে ব্যবসাটা ঠিকভাবে চলছে না। বাবার নতুন একজন পার্টনার হয়েছে, চিত্তরঞ্জন কাকু। উনি শুনেছি ব্যবসায় কিছু সাহায্যও করেছেন, কিন্তু জানেন ব্যোমকেশবাবু, অনেক দিন হলো বাবা কাকার মধ্যে খুব ঝামেলা চলছে। বাবা অসুস্থ হয়ে যাবার পর থেকে দোকানে তেমন যান না, কাকাও সেইভাবে আর দোকানে যান না। ওই আমাদের মলিদা কাকার ছেলে, উনিই দোকানটা দেখাশোনা করেন। আমার দাদা বৌদি ওনারা বাইরে থাকেন। বাবার সাথেই ঝামেলা করে বাড়িটা ছেড়ে দিয়েছে। বাইরে চলে যান কেন? কিসের গন্ডগোল? কি জানেন তো ব্যোমকেশবাবু, আমার দাদা চেয়েছিল নিজের একটা ব্যবসা করতে, আর আমার বাবা খুব জেদি এবং একগুঁয়ে। উনি চেয়েছিলেন দাদা যাতে ব্যবসাটা দেখে, কিন্তু এই দুজনের ঝামেলায় দাদা বাড়ি ছেড়ে চলে যায়। আরও সবার সাথে টুকটাক কিছু কথা বলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বাজে। হোটেলে ফিরে স্নান খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম হাজারদুয়ারি আর মতিঝিল ঘুরতে। কাটরা মসজিদ দেখে যখন হোটেলে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। চা খেয়ে রুমে বসে আমরা 3জন গল্প করছিলাম। আচ্ছা, কি মূর্তি চুরি হয়েছে নাকি? ঠাকুরপো বলছিল অনেক দামি মূর্তি, একটু বলো না। ব্যোমকেশ চুপ করে বসেছিল, খুব মনোযোগ দিয়ে কি যেন একটা ভাবছিল। কি অত ভাবছো মন দিয়ে? আচ্ছা বলছি, পোস্টমর্টেম রিপোর্টটা কি পাওয়া যাবে? ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম ইন্সপেক্টর, হাতে একটা ফাইল, আর সঙ্গে হরিপদ বাবু। দুজনে ভেতরে এসে বসলেন। পোস্টমর্টেম রিপোর্টটা এসছে। আপনার সন্দেহটাই ঠিক। রাত 12টা থেকে 3টের মধ্যে হত্যা হয়েছে। যে ছুরিটা মেরেছে খুব জোরেই আঘাতটা করে, একদম গলার হাড়ে লাগে। উনি কোনো চিৎকার করার সুযোগই পাননি, কয়েক সেকেন্ডে মৃত্যু। বুঝলাম, তবে খুনটা হয়েছে শুধু মূর্তি নেওয়ার জন্য? চাবির গোছা থাকতো কামিনী দেবীর কাছে, ওনাকে খুন করার পর মূর্তিটা উধাও। ও, চাবির গোছাটা পাওয়া গেছে। কনস্টেবলকে বলে বাড়ির চারদিকটা সার্চ করেছিলাম। কামিনী দেবীর রুমের নিচে পাওয়া যায়। রক্ত লেগেছিল, কিন্তু কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই।
ঘরে একটা খুন হয়ে গেল, পাশে এতগুলো রুম, এত মানুষ, কেউ কিচ্ছু শুনতে পেল না। আচ্ছা, আজ আমি আসি তাহলে। সবাই চলে যেতেই ব্যোমকেশ বলল যে একটু বাইরে বেরোনো যায়। তিনজনে হাঁটছিলাম। ব্যোমকেশকে বেশ গম্ভীর লাগছিল। ব্যোমকেশ একটা দোকানে ঢুকলো, বৌঠানও ঢুকলো ঘর সাজানোর কিছু জিনিস কিনবে বলে। সত্য, চলো ওই বড় বাজারে যাওয়া যাক। ওখানে কাল দেখেছিলাম কিছু বড় দোকান আছে, তুমি মনের মতো ঘর সাজানোর জিনিস পাবে। তিনজন একটা রিকশাতে উঠে বসলাম। আমি ভাবছি হঠাৎ ব্যোমকেশ বাজারে যেতে চাইছে কেন? তবে কি নিজের কোনো কাজ আছে? বাজারে নেমে আমি আর বৌঠান ঘুরছিলাম, বেশ কটা হাতের কাজের দোকান পেলাম। তোমরা দেখো সব, আমি একটু আসছি একবার। আমি আসবো? কোথায় যাবে এখন আবার? তুমি বৌঠানের সাথে থাকো, আমি চলে আসবো একটু পরে। অগত্যা আমি আর বৌঠান জিনিস দেখতে লাগলাম। কাঠের হরিণ, কাঠের ঘড়ি। আমি দুটো পেনদানি কিনলাম, একটা আমার টেবিলে রাখবো আর একটা বসার ঘরে। বৌঠান সুন্দর একটা সিঁদুরের কৌটো নিল। কেনাকাটা করে আমরা পাশের একটা মিষ্টির দোকানে গিয়ে বসেছিলাম। দেখলাম ব্যোমকেশ আসছে, বেরিয়ে গিয়ে ডাক দিলাম। ব্যোমকেশ ঘুরে একটা হাসি দিল। বুঝলাম ও কিছু একটা ক্লু তো নিশ্চয়ই পেয়েছে, তবে মুখে কিছু বলল না। একটা গাড়ি করে হোটেলে চলে এলাম আমরা। রাতে খাওয়া দাওয়ারের পর ওপরে বসে আছি। বৌঠান বলল, দেখতে দেখতে দুদিন তো প্রায় হয়েই গেল, আর দুদিন। হ্যাঁ গো, তুমি যে কেসটা নিয়েছো, পরশু রাতে তো ট্রেন, পারবে কেসটা মেটাতে? কি হয় দেখা যাক, তবে আশা আছে গিন্নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বৌঠানদের রুমে কড়া নাড়তেই দেখলাম বৌঠান দরজা খুলল। ও ঠাকুরপো, এসো এসো, চা দিতে বলবো? ব্যোমকেশ কই, কোথাও বেরিয়েছে নাকি? সে তো কখন বেরিয়েছে, বলল তৈরি থেকো, 4টের মধ্যে চলে আসবো। প্রায় 8টার সময় ব্যোমকেশ এলো স্নান করে তৈরি হয়ে। আমরা বেরিয়ে পড়লাম 10টা নাগাদ। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা জল খাবার খেয়ে নিলাম, কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা বুঝতে পারছিলাম না। ব্যোমকেশকে জিজ্ঞাসা করতে বলল জগৎ শেঠের বাড়ি। চলো, এখন আবার সব ট্যুরিস্ট দেখতে পাবো। জগৎ শেঠের মিউজিয়ামটা ঘুরে দেখছিলাম। কত কিছু দামি, সুন্দর এবং প্রাচীন জিনিসে ভর্তি। দেশ বিদেশের প্রাচীন মূর্তি। একটা জায়গায় গিয়ে দেখলাম বৌদ্ধ মূর্তি, লক্ষ্মী মূর্তি, বিভিন্ন রকম ধাতু দিয়ে তৈরি জিনিসপত্র। কিছু বুঝতে পারছো? মাথাটা লক্ষ্য করলে? লক্ষ্য কি লক্ষ্য করব? সবুজ কিছু পাথরের। আচ্ছা ব্যোমকেশ, এই মূর্তিটাই কি? না না, এটা সেই মূর্তি না, তবে তার আদলে বানানো এটা নকল। এই মিউজিয়ামে রাখা আছে, সবাই যাতে নিদর্শনটা দেখে। তোমার মনে আছে আমরা যেদিন এলাম তার আগের রাতে এখানে চুরি হয়েছিল? তাহলে কি চোর এখানে মূর্তিটা আনতে এসেছিল? ঠিক তাই। চোর ভেবেছিল এখানে যে মূর্তিটা আছে ওটা আসল, তাই আনতে এসেছিল। তবে নেওয়ার পর বুঝলো ওটা নকল, তাই তখন ওটা ওই সুড়ঙ্গ পথে ফেলে রেখে যায়। চুরি করার পরের রাতে বাড়িতে চোর যায়, ওই মূর্তিটা চুরি করে ও কামিনী দেবীকে খুন করে, তাই তো? কিন্তু চোর তো মূর্তিটা এখানে কোথাও বিক্রি করতে পারবে না, তবে ওটা নিয়ে কি করবে? সেটাই তো রহস্য গো, রহস্য, জটিল রহস্য। অনেক কিছু ঘোলাটে। এদের বাড়ির ইতিহাসটা আরেকটু নেড়ে চেড়ে দেখতে হবে। অজিত, তুমি বৌঠানকে নিয়ে হোটেলে ফিরে যাও, আমায় একবার থানায় যেতে হবে। এখনো তো আমাদের ঘোরাই হলো না, থানায় এখন আবার যাবে কেন? দুদিন ঘুরতে এসেও আমার শান্তি নেই। রাগ করো না, আমরা দুপুরে আবার বেরোবো। আমরা নদীর ওপারে যাব, কেমন? অগত্যা কি আর করা, বৌঠানকে নিয়ে হোটেলে চললাম। তবে দেখলাম বৌঠানের মুখ ভার। হোটেলে এসে রুমে বসে ভাবছি হঠাৎ থানায় কেন? আচ্ছা, ব্যোমকেশ কি কিছু আন্দাজ করলো? মূর্তিটা চুরি করা কি তাহলে প্রকৃত উদ্দেশ্য নয়? এইসব ভাবছি, ঘড়িতে দেখলাম প্রায় দুপুর 1টা। বেশ খিদেও পেয়ে গেছিল। কি করব ভাবছি, এমন সময় দরজায় টোকা আর ব্যোমকেশের গলার শব্দ। অজিত, তৈরি হয় না, এক্ষুনি বেরোতে হবে, আবার শাহ বাড়ি যেতে হবে। এই কি হয়েছে আবার? ও বাড়ি যেতে হবে মানে? আর একটা খুন হয়েছে, একটি 17 বা 18 বছরের ছেলে। তৈরি হও, আর আমি দারোয়ানকে বলে এসেছি, এখনই ভাত দিয়ে যাবে, রুমে বসে খেয়ে নেব। থানা থেকে গাড়ি আসবে আমাদের নিয়ে যেতে। আমরা আধ ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। শাহবাড়িতে গিয়ে দেখি সবাই বসার ঘরে বসে।
একটা যেন ভয়ের আচ্ছন্ন হয়ে রয়েছে সবাই। পিনাকি বাবুকে দেখলাম পায়চারি করছে, আর মলিনাথ বাবু একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে বসে আছেন। আমরা সোজা উপরে উঠে গেলাম। একটা ছেলে উপুর হয়ে পড়ে আছে, পাশে একটা জলের গ্লাস পড়ে, সামনে একটা থালা, ফল, চিড়ে এইসব রাখা। বোঝা গেল ছেলেটা ফল চিড়ে খাচ্ছিল সম্ভবত। ব্যোমকেশ কাছে গিয়ে মুখ ঘুরিয়ে দেখল, মুখ দিয়ে গ্যাঁচলা বেরোচ্ছে। বোঝা গেল বিষক্রিয়াতে সম্ভবত মৃত্যু হয়েছে ছেলেটার। সৌমেনবাবু, মনে হচ্ছে এই থালাতে বিষ পাওয়া যাবে, খুব তীব্র কোনো বিষ আছে। ব্যোমকেশ পুরো ঘরটা ভালো করে দেখল, ভালো করে দেখতে লাগলো চারপাশটা। ঘরটা আয়তনে ছোট, একটা খাট, ছোট একটা দরজা, একটা ছোট্ট পড়ার টেবিল, এছাড়া এক কোনায় ছোট্ট একটা ট্রাঙ্ক রয়েছে। ব্যোমকেশ সমস্ত জিনিসপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। চলো নিচে, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। নিচে এসে সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হলো। আমি এ বাড়িতে দারোয়ানের কাজ করি, আবার এনাদের গাড়িও চালাই। এনাদের নিয়ে আজ ঘাটে গেছিলাম সকালে। সবাই স্নান সেরে পূজা করে একটু আগে বাড়ি এসেছে। বাড়ির সবাই এক কথাই বলল, সবাই আজ সকালে নাকি শ্মশানে গিয়েছিলেন। ওখানে শেষ কাজ করে স্নান করে এই বাড়ি ফিরেছেন সবাই। বাড়িতে শুধু মেজবাবু ছিলেন। রান্নার মাসে বলল সে পুরো রান্নাঘরটা পরিষ্কার করছিল, আর সাথে গদাধর সাহায্য করছিল। তারপর যে যার রুমে চলে যায়। আমি সারাক্ষণ মেজবাবুর রুমে ছিলাম ওনার সাথে। ওনার শরীরটা খারাপ তো, তাই মাঝে কয়েকবার রান্নাঘরে এসেছিলাম। একবার জল আর ফল আনতে মেজবাবুর জন্য, আর একবার এসেছিলাম নিচে যখন ওই নবীন দাদাবাবু এসেছিল। তখনই রান্নাঘর থেকে জল মিষ্টি এনে দিয়েছিলাম নবীনকে, আর ফল চিড়ে অশোক দাদাবাবুর ঘরে দিয়ে এসেছিলাম। এই নবীনটাকে কতক্ষণ ছিলেন? আগে উনি বড়বাবু আর মেজবাবুর সাথে কাজ করেন দোকানে। ওনার তো ছেলে এই অশোক, উনি এসেছিলেন 12টা নাগাদ ওই সব খোঁজ খবর নিতে। মেজবাবু অসুস্থ শুনে উনি অশোক দাদার ঘরে যান, ওখানে 10 মিনিট বসেন, তারপর চলে যান। অশোকের থালায় বিষ কে মেশালো জানো তুমি? আমি বিষ মেশাইনি, বিশ্বাস করুন, সত্যি বলছি আমি কিছু জানি না। এমন সময়ে উপর থেকে একজন বৃদ্ধের গলা শোনা গেল। ঘরটা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। পাপ পাপ, সব পাপের ফল। মহাবীর আর ফিরে আসবে না। না, হে মহাবীরও ধ্বংস হয়ে যাবে। নারায়ণ কাকা ছুটে গিয়ে দেখলাম ওনাকে ঘরে নিয়ে গেল, সঙ্গে মলিনাথও গেল। বাড়ির বউরা কাঁদতে কাঁদতে যে যার রুমে চলে গেল। আমার কেন জানি না মনে হলো রমা দেবী যেন একটু বেশি কষ্ট পাচ্ছেন অশোকের মৃত্যুতে। ব্যোমকেশবাবু, কাকু মনে করেন ওই মূর্তি পাওয়া না গেলে এই পরিবার ধ্বংস হয়ে যাবে। বাবার মৃত্যু থেকেই নাকি পরিবারের ধ্বংস শুরু। তবে অশোক কেন মারা গেল? অশোকের বাড়িতে খবর দেওয়া হয়েছে? ওর বাবা মা কেউ এলো না? অশোকের সাথে আমাদের কারো তেমন কোনো ঘনিষ্ঠতা নেই। ও কলেজ যেত, সারাদিন রুমেই থাকতো পড়াশুনো নিয়ে। তবে শুনেছি ওর মা নেই, বাবার কাছে মানুষ। রমাদেবীর বুঝি অশোকের প্রতি বিশেষ টান? বোন বিয়ে করেনি, একাই বলতে গেলে। অশোক একা এ বাড়িতে এসেছে, তাই একটু স্নেহ করতো বোন। ব্যোমকেশকে দেখলাম একবার রান্নাঘরে গেল, ওখান থেকে চাকরদের রুমেও গেল। 10 মিনিট পর এসে বলল ফেরা যাক। সৌমেনবাবু আগেই একটা জিপে ফিরে গিয়েছিলেন, আমাদের জন্য আরেকটা গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে এসে বসে দেখলাম ব্যোমকেশ খুব গম্ভীরভাবে কি যেন ভাবছে। কি ভাবছো এত বলো তো, কিছু বুঝতে পারলে? কয়েকটা প্রশ্ন, কয়েকটা খটকা উচিত। ছেলেটির প্রতি রমাদেবীর এত টান কেন? কিসের বাপ? কি বাপের কথা বলছেন কৃপেশবাবু? যে ছেলে কলেজে পড়ে সে বই লিখবে, বই লিখলেও টেবিলে, রুমে কোথাও লেখার কাগজের চিহ্ন নেই। নবীনবাবু চলে যাওয়ার পর বিষক্রিয়া,
মৃত্যু কেন? ট্রাঙ্কে একটা পুরনো ছবি, এক যুবক যুবতীর মুখটা চেনা কেন? অশোকের মুখের সাথে কারো একটা মুখের মিল আছে, কিন্তু কার? অশোককে কেউ কেন মারবে? কার কি লাভ? অজিত, তুমি হোটেলে যাও, আমায় একবার কাঠগোলায় যেতে হবে। সব উত্তর ওখানে পাওয়া যাবে। আরে আমিও আসি না তোমার সাথে? চলো তাহলে। মিনিট 15-র মধ্যে আমরা কাঠগোলা চলে এলাম। বিশাল দোকান, প্রায় 10-15 জন লোক কাজে ব্যস্ত। দেখলাম গাড়ি থেকে নেমে ব্যোমকেশ ড্রাইভারকে কিছু একটা বলল। ড্রাইভার মাথা হেলিয়ে গাড়ি নিয়ে চলে গেল। ব্যোমকেশকে দেখলাম একটু পিছনের দিকে একটা ছোট ঘরে ঢুকে গেল। একজন বেশ বৃদ্ধ বসে খাতায় কী সব লিখছিলেন। ব্যোমকেশ তার সাথে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে চাপা গলায় কি যেন বলল। তারপর দোকানের ফোন থেকে দুটো ফোন করলো। বেশ কিছুক্ষণ ধরে কথাও বলল ফোনে। তারপর এগিয়ে এসে আমাকে বলল, চলো অজিত, ফেরা যাক, বেশ কিছুটা জোট খুলছে, চলো। পুরোটা রাস্তা ব্যোমকেশ একটা কথাও বলল না, চুপ করে রইল। আমরা যখন হোটেলে এলাম প্রায় সন্ধে হয়ে গেছে। হোটেলে ঢুকে ব্যোমকেশ আগে হরিপদ বাবুর কাছে গেল। আসতে পারি হরিপদ বাবু? আরে আপনারা আসুন আসুন, এই একটু হিসেব দেখছিলাম, বসুন, চা দিই। না না, বেশিক্ষণ নেব না, কটা প্রশ্ন ছিল। প্রশ্ন? আমাকে? তা বেশ, বলুন, কি প্রশ্ন? জানেন আপনি, ওই বাড়িতে অশোক নামে ছেলেটি মারা গেছে। আচ্ছা, রমা দেবীকে তো আপনি ছোট থেকে চেনেন? হ্যাঁ, ও বোনের মতোই, আমার খুব স্নেহের। আচ্ছা, দেওয়ালে ওই ছবিটা? দেখলাম দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে আঙুল দেখাচ্ছে। সাদা কালো অনেক পুরনো একটা ছবি। একজন প্রায় 50 বছরের লোক, সাথে একটা ছোট ছেলে। উনি আমার বাবা, সাথে আমি। এটা প্রায় বছর 20 আগের ছবি, একটু বেশি বা কম হবে। তখন আমার বয়স বোধ হয় ওই 24। আচ্ছা, আপনি রমা দেবীর অতীত সম্পর্কে কিছু জানেন? মানে উনি বিয়ে করেননি কেন, বা বাড়ির সবার সাথে সম্পর্ক কেমন? হঠাৎ যেন হরিপদ বাবুর মুখটা একটু শক্ত হলো, ভাব পরিবর্তন হলো বলা যায়। তারপর বললেন, না, বিশেষ কিছুই জানা নেই, বন্ধু হই এইটুকুই। পারিবারিক বিষয়ে আমি কোনোদিনই মাথা কামাইনি। বেশ, আচ্ছা, একটা গাড়ি পাওয়া যাবে? একটা কাজ ছিল, বেরোতাম। বেশ, তো ড্রাইভারকে বলে দিচ্ছি, আপনি যান। ব্যোমকেশ বেরিয়ে গেল, বলল ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবে। আমি রাতের খাওয়ার বলে রুমে গেলাম। দেখলাম বৌঠান মুখ ভার করে বসে আছে। বললাম, আরে ব্যোমকেশ এই তো বেরিয়ে গেল, চলে আসবে ঘন্টাখানেকের মধ্যে। কি ভেবেছে লোকটা, যা ইচ্ছা তাই করবে? 3 দিন ঘুরতে এসেও আমার শান্তি নেই। আসুক আজ, ওর একদিন কি আমার একদিন, ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। কথার মাঝখানেই খাবার এসে গেল। বৌঠান একটু চুপ করে গেল। চুপচাপ বসে আমি আর বৌঠান খেয়ে নিলাম হকত্তা। তারপর নিচে লনে গিয়ে দেখলাম হরিপদবাবু খুব উত্তেজিতভাবে কারো সাথে কথা বলছেন। একবার যেন মনে হলো উনি কাঁদছেন। বসে বসে কেসটা নিয়ে ভাবছি, দেখলাম ব্যোমকেশ আসছে। আমি উঠে এগিয়ে গেলাম। অজিত, তুমি এখানে দাঁড়াও, ওরা ফোন করতে হবে, কাল সকালেই হবে মহাবীর রহস্য ফাঁস। কথাটা বলেই ব্যোমকেশ রিসেপশনের দিকে এগিয়ে গেল। দেখলাম হরিপদ বাবুকে বলে ভেতরে গেল, দুটো ফোন করলো, তারপর উপরে উঠে গেল। আমি ভাবলাম উপরে এসে ব্যোমকেশকে ডেকে জিজ্ঞেসে করব। শুনলাম বৌঠানের গলা। আজ সত্যান্বেষীর রক্ষে নেই বুঝতে পারলাম। এখন বিরক্ত করা যাবে না, তাই নিজে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। ঘুম এলো না অনেক রাত পর্যন্ত। এটা সেটা নানান চিন্তায় মনটা আচ্ছন্ন হয়েছিল। পরের দিন সকাল 8টা নাগাদ তৈরি হয়ে চা জলখাবার খেয়ে আমি আর ব্যোমকেশ হরিপদ বাবুর গাড়িতে করে মহাবীর ধামে গেলাম। দেখলাম বাড়ির 2 বউ বাচ্চা বাদে বাকি সবাই চিন্তিত মুখে বসার ঘরে বসে। বাড়ির কাজের লোকরাও একটু দূরে মাটিতে বসে আছে। নমস্কার, সবাই আছেন? তাহলে শান্ত হন, সব বলবো, আর তার আগে একটু অপেক্ষা করি। কিন্তু বলে রাখি, এ বাড়ির ইতিহাস শুনে মনে অনেক সম্মান জমেছিল, এখনও আছে। তবে আপনাদের পারিবারিক ইতিহাস এত কিছু বলবে তা ভাবতে পারিনি। 150 বছরের একটা মহাবীর মূর্তি উদ্ধার করতে গিয়ে এত ঘটনা বেরিয়ে আসবে তা বুঝতে পারিনি। আপনি চাননি, তাই না, যে আপনাদের পরিবারের এত ঘটনা আমি বা অন্য কেউ জানতে পারি? তাই আপনি আপনাদের দোকানের শম্ভুচরণকে বলেছিলেন যে আমাকে বলতে, যাতে আমি কেস থেকে সরে যাই।
আমার মাথায় এসব কিছুই ঢুকছিল না। দেখলাম কাকাবাবু মুখটা নিচু করে বসে রয়েছেন। এই সময় ইন্সপেক্টর সৌমেন বাড়িতে ঢুকলেন। হাতে দেখলাম একটা লাল কাপড়ের মোড়ক, আর পেছনে দুজন কনস্টেবল একজন লোককে নিয়ে ঢুকলো। আপনার সন্দেহটাই ঠিক ব্যোমকেশবাবু। নবীনবাবু সব স্বীকার করেছেন, আর ওনার বাড়িতে মূর্তিটা পাওয়া গেছে। এই নিন। মূর্তি পাওয়া গেছে? নবীন, নবীন তুমি তুমি শেষ অবধি? এ কি নবীনবাবু, আপনি আপনি খুন করেছেন? আপনি মূর্তি চোর? দেখলাম পেছনে আরও একজন লোক ঢুকলো। শম্ভু, তুই এখানে? তাহলে তুই সব বলে দিয়েছিস? নেবো খারাম, শালা তোকেও রামচরণের মতো তাড়িয়ে দিলে হতো। হায় 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 হায়, আমার মান সম্মান। মহাবীর, তুমি তুমি কি করলে? শান্ত হন, শম্ভু সব বলেনি। আমি আরও অনেক পুরনো কথা জানতে পেরেছি আপনাদের তাড়িয়ে দেওয়া রামচরণের কাছ থেকে। আমি কিছু কিছু জিনিস ধীরে ধীরে আন্দাজ করি। অশোকের মৃত্যুর পর আরও কিছু সন্দেহ হয়, তাই আরও খোঁজখবর চালাই, দোকানে যাই। সেখান থেকেই শম্ভুদার থেকে রামচরণ কাকার ঠিকানা পাই। কাল সন্ধেয় যাই আর সব জানতে পারি। ঘটনাটা প্রায় 40 বছর আগের। তখন কুন্তসাগর বাবু সবে কাঠের ব্যবসা খুলেছে। তখন তিনি প্রায় 30 বছরের যুবক। ভাই ক্রপেও 20-22 বছরের হবে। গ্রাম থেকে হঠাৎ একজন আসে 25-26 বছরের, এসে কাজ চায়। তারপর প্রায় 1-2 বছর গ্রাম থেকে রামচরণ আর এক ভাইকে আনেন, নাম পরাণ। কি নারায়ণ কাকা, ঠিক বললাম তো? সব জানো তুমি, তাই না? নুনের দাম দিচ্ছ। নারায়ণ কাকা কাজ চাইতে তখন এই ঘরে কাজে উঠল। সেই সবে তখন পিনাকিবাবুর বয়স 4-5, আর মৌলিনাথ বাবু হয়েছেন। 1 বছর পর গ্রাম থেকে সীতা নামে একজনকে নারায়ণ কাকা নিয়ে এলো। তাকেও রাঁধুনি হিসেবে ঘরে রাখা হলো। তখন তার বয়স কম, ভরা যৌবন। কুন্তবাবুর মন পড়ে গেল, আর চলল অভিসার। কয়েক মাস পর জানা গেল তিনি অন্তঃসত্ত্বা। তখন কামিনী দেবী সব জানতে পারলেন, বুকে পাথর রেখে মুখ বুজে মেনে নিলেন। কয়েক মাস পর একটি মেয়ে হলো, নাম রমা। নারায়ণ কাকা ঠিক বলছি? ভুল হলে বলে দিও। দেখলাম রমা দেবী অঝরে কাঁদছেন, নারায়ণ কাকাও মুখ ঢেকে কাঁদছেন, বাকি সবাই চুপ। তারপর সীতা দেবীকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। কামিনী দেবী কিন্তু কোনোদিন রমা দেবীকে মেনে নিতে পারেনি, তবে মানুষ করল। রমা দেবী একটু বড় হলো, স্কুলে ভর্তি হন। উনি কোনোদিনই বাবা মা কারোর ভালোবাসা স্নেহ পাননি, তবে নারায়ণ কাকা এবং বড়বাবু মেয়েকে ভালোবাসতেন। কিছু বছর পর রমা দেবী সব জানতে পারলেন, লজ্জা ঘৃণাতে নিজেকে লুকিয়ে নিলেন। তখন ওনার বিয়ে হয় হরিপদবাবুর সাথে। তাই তো দুজনে প্রেম ভালোবাসা করতে থাকে, আর রমা দেবী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই তো হরিপদবাবুর সন্তান রমা দেবীর পেটে। এবার সবার আরও অবাক হওয়ার পালা। হরিপদ বাবুর দিকে তাকিয়ে দেখলাম একবার রমার দিকে, আর একবার ব্যোমকেশের দিকে দেখলেন। সেই সময় দোকানে আরও একজন ছেলে কাজ শিখতে আসতো, নবীনবাবু। আর রমা দেবী তখন নবীনবাবুর সাথেও প্রেম পর্ব চালাচ্ছিলেন। রমা দেবীর অন্তঃসত্ত্বার খবর শুনে কামিনী দেবী নিজেকে একদম গুটিয়ে নিলেন, আর সব থেকে বড় নোংরা কাজটা করলেন কুন্তবাবু। আমি আমি দাদাকে অনেক করে বলেছিলাম, বুঝিয়েছিলাম, কিন্তু আমার কথা শুনল না দাদা। তখন হরিপদ, ওরা তো ভালো কিছু করতাম, বাজারে দোকান ছিল, দাদার যথেষ্ট বন্ধুত্ব ছিল দাদার সাথে। আর নবীন বড় বাড়ির ছেলে, দেখতে সুপুরুষ, তাই প্রথমে হরিপদ আর তার বাবাকে ডেকে অপমান করল। কিন্তু রমার অন্তঃসত্ত্বার কথাটা লুকিয়ে গেল, আর নবীনকে ডেকে বলল রমার পেটে তার বাচ্চা মানুষ করবে, তবে রমাকে পাবে না, কাউকে কিছু বলাও যাবে না, তার বদলে দাদা বড় ব্যবসা করে দেবে। দাদা তাই করলো। রমার বাচ্চা নবীন নিয়ে দূরে চলে গেল, আর রমা ঘরে পড়ে রইল এইভাবে। এত অপমানের পর বাবা কিছু মাস অসুস্থ হয়ে পড়েন। তারপর তো বাবা মারাই গেলেন। অনেক বছর আমি সম্পর্ক রাখিনি,
তবে কয়েক বছর আগে পিনাকি এসে ক্ষমা চেয়ে আবার বন্ধুত্ব শুরু করে। তারপর থেকে আপনি প্রায় বাড়িতে যাওয়া আশা করেন, কিন্তু কোনোদিন রমা দেবী বা কেউ বলেনি অশোকের কথা। এদিকে অশোক বড় হয়, আর কিছু মাস মানে প্রায় 1 বছর আগে দোকান চলতে শুরু করে। তখন নবীনবাবু সাহায্য করে এবং উনি ফিরে এসে ব্যবসায় পার্টনার হন। সেই সূত্রে বাড়িতে যাতায়াত শুরু হয়। ওনার হরিপদবাবুকে দেখে সন্দেহ হয়। ছেলের মুখটা কিছুটা হরিপদবাবুর মতো। উনি ছেলেকে নিয়ে এসে রামচরণ কাকার সাথে কথা বলেন। একটা ঝগড়া হয়, সেই ঝগড়াটা একটু শম্ভুদা শোনে, আর তারপর উনি কুন্তবাবুর কাছে গিয়ে বলেন ছেলেকে রাখবেন না, তাকে ঠকানো হয়। সেই জন্য সে ওই মহাবীরটা চেয়ে বসে। নবীনবাবু দুটো চাল খেললেন। ছেলেকে বললেন মাকে আলাদা করে রেখেছে, রমা তার মা, আর মহাবীরের উপর নবীনবাবুর অধিকার আছে। এসব অবশ্য আমার সন্দেহ। নবীনবাবু ঠিক বলছি? এদিকে নবীন ঘরে এলো। রমা সব জানতে পারল। ছেলেকে বুকে টেনে নিল। ছেলে মার কাছে আবদার করে বসলো মহাবীরকে। আর এত বছর মার উপর রাগ। সবার খাবারে ওষুধ মিশিয়ে দিলে, ঘুমের ওষুধ। ছেলে তার দিদাকে মেরে মূর্তি এনে ঘরে রাখলো। রমাদেবী পুরনো একটি ছবি যাতে হরিপদবাবু ও রমাদেবী আছেন সেটা ছেলেকে দিয়ে বলল এটা তার আসল বাবা। ব্যাস, অশোক বেঁকে বসল। মূর্তি সে নবীনবাবুকে দেবে না। অমনি নবীনবাবু এসে কথা বলার ছুতোয় বিষ মিশিয়ে দিল অশোকের প্রসাদে। তাই তো? কিন্তু তুমি এগুলো জানলে কি করে? অশোকের খাটের তলায় একজোড়া জুতো, এখন একটু রক্ত লেগে, আর ট্রাঙ্কে বাবা মার ছবি, সেই একই মুখ, আর 20 বছর আগের হরিপদবাবুর ছবি ওনার রুমে টাঙানো। ব্যাস, সব মিলে গেল। রমাদেবী ওই দিন রাতে আপনাকে রান্নার মাসি রান্নাঘরে তরকারিতে কিছু করতে দেখেছিলেন, যেটা বড্ড জটিল ছিল। তবে অনেক কিছুই ক্লু ছিল। রামচরণ সব বলার পর একে একে সব অঙ্কই মিলে গেল। নমস্কার, আমি এবার আসি। বিকেলে পিনাকি বাবু এসে একটা সাদা রঙের খাম দিয়ে গেলেন। হরিপদবাবু জানালেন চিরজীবন কৃতজ্ঞ থাকবেন। গাড়িতে করে রাতের অন্ধকারে আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে এলাম। এতক্ষণ শুনছিলেন সৌমেন মুখার্জির কলমে গল্প। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, যে আমরা ঠিক আর কি ইমপ্রুভমেন্ট করতে পারি। আর অবশ্যই পরের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেটি আপনার জন্য তো ফ্রি অফ কস্ট, কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করে। এছাড়া সঙ্গে রাখুন, শুনতে থাকুন আমাদের চ্যানেলটিকে। শুভরাত্রি সবাইকে।